আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? তোমরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন করো এবং ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও। আমরা 3-4 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দেবো। হ্যাঁ, তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, যাতে তোমাদের ফ্রেন্ডরা ক্লাসে চলে এলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। ঠিক আছে? তারপর জানাও তোমাদের কি অবস্থা, পড়াশোনা ঠিক মতো চলতেছে কিনা। আর নার্সিংয়ের বাংলা টপিকটার বা বাংলা বিষয়ের উপর যে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে করতে পারো, যেহেতু আজকে প্রথম ক্লাস তোমাদের সাথে একটু আড্ডা দেওয়া যাবে। সাথে হচ্ছে তোমাদের মানে যেহেতু প্রথম ক্লাস আর কি, তো তোমাদেরকে হচ্ছে আজকে আমি এইগুলো নিয়ে একটু টিপস দিতে পারি যে বাংলা কিভাবে পড়বা, বা তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। হ্যাবিটেট হয়ে গেছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সবাই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে যুক্ত হয়েছে মরিয়ম, তানিশা, নুসরাত, সবাই চলে এসেছে। আমরা আর একটু ওয়েট করি। হ্যাঁ, আমরা আর একটু ওয়েট করি, তারপর ক্লাসটা শুরু করে দেব। ফ্রেন্ডদেরকে মেনশন করো এবং ক্লাসটা একটু শেয়ার দিও। এক সেকেন্ড। হ্যাঁ, দূর থেকে দেখতে অসুবিধা হয়েছে। হয় রিয়া আক্তার, হীরা, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছে। আমরা আর একটু পরে ক্লাসটা শুরু করে দেব, যাতে আর কিছু স্টুডেন্ট আসলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। 200 জন অলরেডি, হিউজ অডিয়েন্স। তোমরা তো অনেক অ্যাক্টিভ, নার্সিংয়ের স্টুডেন্ট এত অ্যাক্টিভ, আল্লাহ আমি তো জানি না। তো আজকে একটা মজাদার ক্লাস হবে, আশা করি তোমরা ক্লাসের শুরু থেকে শেষ অবধি থাকবা এবং আপুকে হেল্প করবা। কমেন্টে কোনো আজে বাজে কথা বলবো না, জাস্ট পড়াশোনা রিলেটেড কোয়েশ্চেন করবা, আমি সব কোয়েশ্চেনে অ্যান্সার করবো। হ্যাঁ, আর আমি আগেও বলছি যে আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, তো তোমাদের যদি বাংলা টপিক নিয়ে বা বাংলা বিষয় নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা সেই প্রশ্নগুলো আমাকে করতে পারো। আমি তোমাদেরকে সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে তারপরে ক্লাস শুরু করব। বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা শুরু করে দিই। আমরা তাহলে এখন শুরু করে দিই। তো এতদিন ধরে হচ্ছে তোমরা যে ক্লাসগুলো করেছিলা, আশা করি সবগুলো ক্লাসই তোমাদের অনেক ভালো গেছে এবং আজকের ক্লাসটাও তোমাদের অনেক ভালো লাগবে। শুরু থেকে শেষ অবধি ক্লাসে থাকবা। আচ্ছা, এটা ওয়েট ওয়েট ওয়েট, ঠিক আছে। আচ্ছা, এর আগের হচ্ছে আমাদের যে ক্লাসটা হয়েছিল ম্যাথ ক্লাস, খুব সম্ভবত সেই ম্যাথ ক্লাসের হচ্ছে নোট যারা প্রোভাইড করেছিল গ্রুপে, বা যারা নোট করে হচ্ছে গ্রুপে পোস্ট করেছিল, হয়ে গেছে পারছি। ওই সাইডে ছিল। এর আগের হচ্ছে আমাদের যে ক্লাসটা হয়েছিল ম্যাথ ক্লাস, ও আচ্ছা, আমি নোটিস করি নাই। নোট যারা প্রোভাইড করেছিল গ্রুপে, বা যারা নোট করে হচ্ছে গ্রুপে পোস্ট করেছিল। ওকে, আমি এদিকে নিয়ে একটু কথা বলি। আচ্ছা, কাবু ভাই এখন তোমাদের সাথে কথা বলবে, আমি একটু সাইডে চলে আসি। হ্যাঁ, না থাকো, সমস্যা নেই। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমাদের যে নার্সিং ডিমার্সের যে ক্লাসগুলো আছে, তোমরা কিন্তু সবাই সেই ক্লাসগুলো খুব সুন্দর করে করতেছে এবং আমি তোমাদের নোটগুলো দেখে অনেক বেশি অবাক হচ্ছি এবং তোমাদের নোটগুলো কিন্তু সিলেকশন যে টিচাররা ক্লাস দিচ্ছে তারাই কিন্তু করতেছে এবং তারাই কিন্তু প্রশ্নগুলো দিচ্ছে এবং তাদের প্রশ্নে তোমরা এক্সাম দিচ্ছ। তো আমার কাছে মনে হচ্ছে যে তোমরা ফ্রিতে হোক বা যেভাবে হোক না কেন, তোমরা কিন্তু খুব গোছানো একটা প্রিপারেশন নিতে পারতেছো আমাদের এই লাইভ ক্লাসগুলোর মাধ্যমে। তো আমরা তোমাদেরকে সবসময় একটা কথা বলতে এসেছি যে বন্দিবাসালার যে নতুন একটা প্রজেক্ট, সেটা হচ্ছে নার্সিং ড্রিমার্স। সেই নার্সিং ড্রিমার্স থেকে আমরা আরও নতুন নতুন প্রজেক্ট নিয়ে আসতেছি, যেগুলোর মাধ্যমে আমরা নার্সিং জগতে একটা ইতিহাস তৈরি করতে যাচ্ছি। কারণ অলরেডি আমরা একটা কথা বলেছি যে ভার্সিটি বলো বা ইঞ্জিনিয়ারিং বলো, এখানকার যে শিক্ষার্থীরা আছে তারা তোমার অনলাইনে যদি একটা প্রোগ্রাম কমপ্লিট করতে চায়, একটা কোর্স, তো তারা দেখা যায় 3,500, 4,000 বা অনেক সময় 3,000 টাকা দিয়েও কমপ্লিট করতে পারে আমাদের বন্দিবাসালার মাধ্যমে। বাট আমরা দেখতে পারতেছি যে নার্সিংয়ের যারা প্রিপারেশন নিয়ে থাকে, তো তারা এই অ্যামাউন্টের থেকে আরও বেশি অ্যামাউন্ট দিয়ে বিভিন্ন জায়গাতে তারা হচ্ছে কোর্স করে থাকে বা প্রোগ্রামে অ্যাডমিট হয়ে থাকে। তো আমরা এই জিনিসটাকে চেঞ্জ করার জন্য কিন্তু আমাদের নার্সিং ডিমার্সটাকে আমরা নিয়ে এসেছি, যেখানে কিনা সারা বাংলাদেশের সকল ক্যাটাগরির শিক্ষার্থীরা যেন অনলাইনে খুব কম মূল্যে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারে।
এটা আমাদের সৈকত ভাইও অনেক সুন্দর করে লক্ষ্য করছে। তো আমরা এর জন্যই কিন্তু আমরা নতুন করে আমাদের নার্সিং ড্রিমার্স এই নতুন প্রজেক্টটা নিয়ে এসেছি। তো তোমরা অনেক দিনে ধরে বলতেছো ভাই আমরা শেষ মুহূর্তে আপনাদের সাথে একটা মানে শেষ প্রস্তুতি নিতে যাচ্ছি। তো আমাদের এইটা চলতে থাকবে ইনশাল্লাহ ডিসেম্বর পর্যন্ত। বাট জানুয়ারি থেকে আমরা তোমাদের জন্য একটা হচ্ছে লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশন নিয়ে আসতে যাচ্ছি, যেটা হচ্ছে বন্দিপাশালা থেকে একদম বলা যায় যে টোটাল একটা লস প্রজেক্ট আকারে আমরা নিয়ে আসতে যাচ্ছি। কেননা আমরা এই জায়গাটাতে তোমাদেরকে হচ্ছে একটা প্রশ্ন ব্যাংক দিব 2014 সাল থেকে 2023 সাল পর্যন্ত ডিপ্লোমা প্লাস বিএসসিতে আসা সকল যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্ন ব্যাংকটা আমরা দিচ্ছি। তবে এই প্রশ্ন ব্যাংকটা একটু ভিন্ন ধরনের পাবা। কীরকম ভিন্ন ধরনের সেটা আমরা পরে তোমাদেরকে জানাবো। কারণ তোমরা গতানুগতিক প্রশ্ন দেখে থাকো যে 1 থেকে 100 পর্যন্ত কোনটা ম্যাথ, কোনটা কেমিস্ট্রি, কোনটা ফিজিক্স, কোনটা সাধারণ বিজ্ঞান, কোনটা বাংলা, কোনটা ইংলিশ খুঁজে বের করতে তোমার টাফ হয়ে যায় 100টা প্রশ্নের মধ্যে। সো এই জায়গাটাতে আমরা একটু মডিফাই করে এমনভাবেই প্রশ্ন ব্যাংকটাকে সাজাবো যেন তুমি খুব সহজে বাংলা, ইংলিশ, তারপর জিকে, সাধারণ বিজ্ঞান, কোনটা ফিজিক্স, কোনটা কেমিস্ট্রি যেন তোমরা আইডেন্টিফাই করতে পারো। সো এই কাজটা করে আমরা হচ্ছে প্রশ্ন ব্যাংকে একটা অনেক বড় পরিবর্তন নিয়ে চলে আসবো। এর পাশাপাশি হচ্ছে আমরা একটা তোমাদের সিক্রেট সাজেশন দিব। এর পাশাপাশি তোমরা একটা কি বলে ওএমআরে যেন তোমরা পরীক্ষা দিতে পারো, যেটা আমরা আমাদের ভার্সিটি ব্যাচে, আমরা আমাদের পাওয়ার প্লে প্রোগ্রামে সব জায়গাতে আমরা এটা রাখি যে স্টুডেন্ট ঘরে বসে যেন এক্সাম দিতে পারে ওএমআরে। তো সেটা আমরা তোমাদের ব্যবস্থা করে দিব। তারপর হচ্ছে আমরা তোমাদের সিক্রেট সাজেশনের ব্যবস্থা করে দিব এবং একটা স্টাডি প্ল্যানার দেওয়ার ব্যবস্থা করব। এবং এই সবগুলো মিলে এবং লাইভ ক্লাসও থাকবে, লাইভ ক্লাস এক্সাম সবই থাকবে। তো সব কিছু মিলিয়ে তোমাদেরকে আমরা এমন একটা প্রাইজ দিব এই প্রোগ্রামে যে তোমরা প্রত্যেকে অবাক হয়ে যাবে। তো অবাক হওয়ার কোনো দরকার নেই, আমরা চাই যে তুমি সহ তোমার যত ফ্রেন্ডরা আছে তারা সবাই মিলে যেন এই যে একটা লস প্রজেক্ট আসতে যাচ্ছে সেই লস প্রজেক্টে তোমরা সবাই মিলে ইনরোল করবে। কেননা শেষ মুহূর্তে তোমরা যদি আমাদের এই লস প্রজেক্টে থাকতে পারো, মানে লাস্ট আওয়ার নার্সিং প্রোগ্রামে থাকতে পারো, তাহলে আমরা তোমাদেরকে এতটুকু সিউরিটি দিব যে এখান থেকে তোমার বিএসসি নার্সিং হোক, তোমার ডিপ্লোমা নার্সিং হোক, বা তোমার মিডওয়াইফারি হোক, যেটাই হোক না কেন তুমি এখান থেকে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে। এবং তুমি দেখবে যে এবছরে আমাদের নার্সিং ড্রিমার্সের এই প্রথম প্রজেক্টে আমরা সফলতার হার সবচেয়ে বেশি তোমাদের দেখাতে পারবো। ঠিক আছে? তো আমার কাছে মনে হয় যে বন্দিপাশালা যারা তোমরা শিক্ষার্থী আছো বা যারা তোমরা বাইরের শিক্ষার্থী আছো, তো আমাদের এই নার্সিং ড্রিমার্সের মাধ্যমে তুমি তোমার স্বপ্নটাকে একদম বাস্তবে রূপ দিতে পারবে ইনশাল্লাহ। তো অপেক্ষা করো, ইনশাল্লাহ আমার মনে হয় যে এই শুক্রবারে আমরা পুরো টিচার্স প্যানেল নিয়ে আমাদের যে পরবর্তী যে জানুয়ারি মাস থেকে আমাদের যে লাস্ট আওয়ার যে প্রোগ্রামটা আসতে যাচ্ছে সেটা তোমরা পুরোপুরি আউটলাইন জানতে পারবে এবং এটার মাধ্যমে তুমি কতটুকু উপকৃত হতে পারবে সেটাও জানতে পারবে। তবে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের এই লস প্রজেক্ট যেটা নার্সিং প্রিপারেশন আসতেছে এটা প্লিজ তোমরা তোমাদের সকল ফ্রেন্ডকে জানিয়ে দিও। তুমি অন্য কোনো প্ল্যাটফর্মে ভর্তি থাকো, অন্য কোনো অফলাইন কোচিংয়ে ভর্তি থাকো, ডাজেন্ট ম্যাটার। কেননা এটা এই কোর্স ফিটা এতটাই কম যে তুমি মনে করো একটা রেস্টুরেন্টে গিয়ে তোমার যে বিলটা হতে পারে সেই বিলের সমান হচ্ছে আমাদের এই প্রজেক্টের কোর্স ফিটা হতে পারে। সো তোমাদেরকে আমি বলেছিলাম যে কীরকম প্রাইস হতে পারে, তোমরা সবাই 1000 অনেকে 700-800 বলছিল, বাট তার থেকেও কোর্স ফিটা কম থাকবে। শুধুমাত্র তোমাদের এতটুকু আমি জানিয়ে দিলাম। তো যেহেতু লস প্রজেক্ট আর যেহেতু বন্দিপাশালা পুরো টিম আমাদের সাথে আছে, তো আমার কাছে মনে হয় যে আমরা এই প্রজেক্টের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো যে নার্সিং জগতে প্রিপারেশন নেওয়ার জন্য খুব বেশি টাকার প্রয়োজন পড়ে না। এখানে অনলাইনে যে কোনো ক্যাটাগরি শিক্ষার্থীরা প্রিপারেশন নিতে পারে। তো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে প্লিজ জানিয়ে দিও। আর শুক্রবারে আমরা হচ্ছে মেগা একটা লাইভ লঞ্চ করতে যাচ্ছি, যেটার মাধ্যমে আমার মনে হয় যে তোমরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করতে পারো। ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার বা থার্ড টাইমার, তুমি যে কোনো টাইমারে হও না কেন কোনো নেগেটিভ মার্ক থাকবে না। সো তোমরা যদি ভালো করে প্রিপারেশন নিতে পারো তাহলে অবশ্যই তোমার নার্সিং হওয়ার যে স্বপ্নটা সেই স্বপ্ন তুমি পূরণ করতে পারবে আমাদের নার্সিং ড্রিমার্স এই প্রজেক্টের মাধ্যমে। ওকে, তো তুমি এই কথা বলতেছিলে, এই মাঝখানে এসে বেশ কিছু কথাবার্তা বলে দিলাম। সো প্রত্যেকে তোমরা একটু শেয়ার করে নিও আর নোটগুলো জমা দিবে। তোমাদের শিরিন আপু কিন্তু প্রত্যেকটা নোট চেক করে সেখান থেকে রেজাল্ট দিবে এবং আগামীকাল বুঝি তোমার এক্সাম আছে, তো এক্সামও প্রত্যেকে দিবে। আমরা যেভাবে এক্সামটা তোমাদের কাছে তুলে ধরতেছি আমার কাছে মনে হয় যে সেই এক্সাম সিস্টেমটা তোমাদের কাছে ভালো লাগতেছে। তুমি 6:30 থেকে 7টা পর্যন্ত এক্সাম দিচ্ছ, 8টার আগে কিন্তু আমরা তোমাদেরকে মেরিট লিস্টটা দিয়ে দিচ্ছি। দেখছো কত ফাস্ট? আমরা আশা রাখতে পারি পেইড ব্যাচে গেলে আমরা এটাকে আরও ফাস্ট করতে পারবো। ঠিক আছে? ওকে, ঠিক আছে শিরিন, তুমি তোমার বেস্ট পড়াটা দিয়ে দাও। আচ্ছা, কাবু ভাইকে অনেকগুলো থ্যাঙ্কস আমাদেরকে এত সুন্দর করে সবকিছু বোঝানোর জন্য। আচ্ছা, এখন আমরা হচ্ছে গতকালকে যে হচ্ছে এক্সামটা ছিল এক্সাম না, আমাদের হচ্ছে যে এই ক্লাসটা হয়ে গেছিল সেই ক্লাসের যে যারা নোট শেয়ার করেছিল বা নোট হচ্ছে গ্রুপে পোস্ট করেছিল তাদের মধ্যে টপ 4 জনকে হচ্ছে আমরা এখানে নিয়ে এসেছি। প্রথমে হচ্ছে ফারজানা ইয়াসমিন শিফা, তার নোটটা অনেক সুন্দর হয়েছিল। সাকলান ভাইয়া তার নোটটাকে হচ্ছে আগেই আর কি ইয়ে করেছে যে টপ 4-এর মধ্যে তারটা বেস্ট ছিল আর কি। এরপরে আমি জাস্ট এটা বলে যাচ্ছি, এরপরে হচ্ছে কল্পনা, তারপরে তাসলিমা,
তারপরে তুবা। দেখতেই পাচ্ছেন যে নার্সিং ড্রিমার্স আমাদের এই যে মানে প্রজেক্টটা চলতেছে বা ফ্রি ক্লাসগুলো চলতেছে, এটা সবগুলোই হচ্ছে মানে মেয়েরা যারা আছে তারা প্রচুর অ্যাক্টিভ, মানে এত অ্যাক্টিভ যে টপ 4 জনের মধ্যে 4 জনই মেয়ে। আচ্ছা, তো চলো আজকে আমরা ক্লাস শুরু করে দিই। আচ্ছা, এখন আমাদের যে হচ্ছে ক্লাসগুলো করাচ্ছি বা এতদিন ধরে তোমাদের যে ক্লাসগুলো হলো সেগুলো যারা মিস করে গেছো বা যারা ক্লাসগুলো বুঝেছো বাট আরও একটু পড়লে বা আরও একটু দেখলে ভালো হতো, তাদের জন্য হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছে। যে ইউটিউব চ্যানেলে তোমরা গত যে ক্লাসগুলো বা হচ্ছে আগের যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো আবার করতে পারবা, বা যারা ক্লাস মিস করেছো এখন নতুন করে এখানে জয়েন করতেছো তারা এই ক্লাসগুলো করতে পারবা। তো তোমরা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর ক্লাস যারা মিস করেছো সবগুলা ক্লাস করে নিবা। আচ্ছা, এরপর আসুন, নদী কোন ধরনের শব্দ? প্রথমে কি আসলো, নদী কোন ধরনের শব্দ। আচ্ছা, অপশন দেখি আগে, অপশনে কি বলা হয়েছে দেখো তো। কালার, আচ্ছা এটা কালার মেবি এটাই হবে। আচ্ছা, দেশি শব্দ, প্রথমে আসে দেশি শব্দ। দেশি শব্দ কোনগুলা, যেই শব্দগুলা আমাদের বাংলাদেশে মানে আদিবাসী যারা ছিল একদম অনেক আগে, যে আদিবাসীগুলো আমাদের বাংলাদেশে অবস্থান করত তারা যে শব্দগুলা ব্যবহার করত সেই শব্দগুলোকে কি বলা হয়, দেশি শব্দ। কি বলা হয়, দেশি শব্দ। যেমন হচ্ছে ঢেকি, এই টাইপের কুলা, মুন্ডা, এই টাইপের যে শব্দগুলো এগুলো কি দেশি শব্দ। এরপরে আসো তৎসম শব্দ। আচ্ছা, তৎ মানে কি তার, আর সম মানে সমান। এখানে তার সমান বলতে কাকে বোঝাচ্ছে, সংস্কৃতের সমান। কার সমান, সংস্কৃতের সমান। মানে যে শব্দগুলা সংস্কৃত ভাষা থেকে সরাসরি আমাদের বাংলা ভাষায় এসেছে সেগুলোকে বলা হয় তৎসম শব্দ। কি বলা হয়, তৎসম শব্দ। আচ্ছা, এই তৎসম শব্দগুলো আইডেন্টিফাই করার জন্য বা চিহ্নিত করার জন্য বা নির্ণয় করার জন্য কিছু সহজ উপায় আছে। প্রথমে যে উপায়টা আমরা হচ্ছে সচরাচর দেখি সেটা হচ্ছে কি, যে ভূমণ্ডল সম্পর্কিত সকল শব্দই তৎসম শব্দ। যেমন কি সূর্য, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, এগুলো কি সব, এগুলো কি সব তৎসম শব্দ। তার মানে ভূমণ্ডল সম্পর্কিত যত শব্দ আছে সবগুলাই তৎসম শব্দ। তোমরা কি বুঝতে পারতেছো? এই যে উম্মে মুস্কান কমেন্ট করেছে যে গঞ্জ, ঢেকি, ঘুড়ি তৎসম শব্দ। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস, আগে হচ্ছে আমার এক্সপ্লেনেশনটা দেখো আপু, জান্নাতুল আপু তুমি একটু এক্সপ্লেনেশনটা দেখো তারপরে হচ্ছে অ্যান্সার করিও। তুমি আগে হচ্ছে অ্যান্সার করো ঠিক আছে, বাট ভুল অ্যান্সার করিও না, ঠিক আছে? যে জিনিসটা একদম শিওর হয়ে যাবা যে এই অ্যান্সারটা হবে তখন কমেন্ট করিও। দেখো এখন আমি এক্সপ্লেন দিচ্ছি, এক্সপ্লেনেশনটা আগে দেখে নাও। তারপর আসে তদ্ভব শব্দ। যেই শব্দগুলা সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে মানে পরিবর্তিত হয়ে তারপরে আমাদের বাংলা ভাষায় এসেছে সেগুলোকে বলা হয় কি তদ্ভব শব্দ। কি বলা হয়, তদ্ভব শব্দ। এরপরে আসে বিদেশি শব্দ। আচ্ছা, আমাদের যে বাংলাদেশ বা হচ্ছে পূর্ব বাংলা, বা আমরা যদি এটাকে ভারতবর্ষ চিন্তা করি, বাংলাদেশ চিন্তা না করে যদি ভারতবর্ষ চিন্তা করি, তাহলে এই ভারতবর্ষে যুগে যুগে অনেক বিদেশি বা হচ্ছে পশ্চিমা বা ব্রিটিশরা এসেছিল আমাদের দেশকে শাসন করতে, বা পর্তুগিজরা এসেছিল, ফরাসিরা এসেছিল বাণিজ্যের উদ্দেশ্যে বা যে কোনো উদ্দেশ্যে হচ্ছে আমাদের দেশে এসেছিল। তো যখন আমাদের দেশে এসেছিল তাদের যে ভাষাগুলো ছিল সেই ভাষাগুলো কালের বিবর্তনে আমাদের ভাষার সাথে কি হয়ে গেছিল, মিশে গেছিল। তো অনেক শব্দ তখন হচ্ছে আমাদের দেশে যে মানুষরা ছিল তারা ওই যে বিদেশিদের যে শব্দগুলো ছিল সেগুলো সহজ ছিল। যেমন আমি যদি বলি স্কুল, স্কুল আমরা সহজেই বুঝতে পারি যে স্কুল দ্বারা আমি কি বুঝাচ্ছি। এখন আমি যদি হঠাৎ করে বলি বিদ্যালয়ে যাচ্ছি, তাহলে গ্রামের অনেক মানুষই কিন্তু বুঝবে না যে বিদ্যালয় মানে আসলে কি। মানে তারা জানে স্কুল মানে কি, বাট বিদ্যালয় মানে কি তারা জানে না। মানে জিনিসটা আমাদের ভাষার সাথে এমনভাবে মিশে গেছে যে ওইটাকে আমরা নিজস্ব ভাষা ধরে নিই, ওই ভাষাটাই আমরা বুঝি, বাট আমরা আমাদের বাংলা ভাষাটাকে অনেক সময় বুঝতে পারি না। আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে বুঝালাম। তো এটাই বলতেছিলাম যে যেই ভাষাগুলা স্পিড কি বেশি হয়ে যাচ্ছে আমাকে একটু বলো। আচ্ছা, যারা রেগুলার ক্লাস করো কোনো প্রবলেম, আওয়াজে প্রবলেম হচ্ছে? আচ্ছা, তোমরা কমেন্ট করো তো, এক্সপ্লেনেশন দিয়ে যেহেতু আমি দিয়ে দিছি এখন তোমরা কমেন্ট করো যে অ্যান্সার কোনটা হবে। তোমরা একটু কমেন্ট করো অ্যান্সার কোনটা হবে, আর বুঝতে না পারলে আমাকে একটু জানাও।
তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে একটু জানাই দাও, ঠিক আছে? আচ্ছা আবির, পড়েছি ভাইয়া, তোমার নাম পড়েছি। এখন তোমরা আমাকে আগে এটা জানাও যে হচ্ছে এই অবধি বুঝেছো কিনা, এই অবধি তোমরা বুঝেছো কিনা। আচ্ছা, এখানে কিন্তু তোমাদের শুধু একটা বলছিলাম তাই না, আর বাকিগুলো বলা হয়নি। এরপরে দেখো, আমরা দীর্ঘই, দীর্ঘ রি এবং এই শব্দগুলার, সরি এই বর্ণগুলার বা এই ধ্বনিগুলার যে কার চিহ্ন আছে, এগুলো যদি কোনো শব্দের মধ্যে থাকে তাহলে সেটা নিঃসন্দেহে কি হবে? তৎসম শব্দ হবে। কি হবে? তৎসম শব্দ হবে। এরপরে খণ্ডত থাকলে কি হবে? তৎসম শব্দ হবে। বহুবচন বাচক যে হচ্ছে শব্দগুলা বা হচ্ছে যে ইয়েগুলা, যেমন হচ্ছে গণ, মণ্ডলী, এই টাইপের যে শব্দগুলো, এগুলো যদি কোনো শব্দের শেষে থাকে, মানে অন্য কোনো শব্দের শেষে থাকে, তাহলে যে শব্দটার সাথে থাকবে সেই শব্দটা নিঃসন্দেহে কি হবে? তৎসম শব্দ হবে। এছাড়াও যে আমাদের হচ্ছে হিন্দু ভাষার যে মানে হিন্দু ধর্ম সংক্রান্ত বা হিন্দুদের সাথে সম্পর্কিত বেশিরভাগ শব্দই আমাদের কি হয়? তৎসম শব্দ হয়। আচ্ছা, আজকে মানে প্রথম এমসিকিউ এর ক্ষেত্রে বা এই এমসিকিউ এর ক্ষেত্রে এইটুকু এক্সপ্লেনেশনই যথেষ্ট। যখন আমরা হচ্ছে শব্দ ভান্ডার পড়বো তখন তৎসম শব্দ সম্পর্কে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে বলো তো, এই যে নদী, এই নদী আমাদের কোন শব্দ হবে? বলো, এখন অ্যান্সার করো যে নদী কোন শব্দ হবে। এখন অ্যান্সার করো যে নদী কোন শব্দ হবে। আচ্ছা, তৎসম শব্দ। সোনিয়া কি মেনশন করছে? আচ্ছা, তনিমা তৎসম শব্দ। আচ্ছা সরি সরি, নিজাম, আমি ঠিক আছে, এরপর থেকে আস্তে কথা বলতেছি। আচ্ছা, তৎসম শব্দ। তোমরা সবাই রাইট অ্যান্সার দিচ্ছ। তাহলে দেখো তো এখানে কি ছিল? দীর্ঘই ছিল। তাহলে আমরা একটু আগেই পড়লাম যে দীর্ঘই থাকলে কোন শব্দ হবে? তৎসম শব্দ হবে। এই জন্যই নদী কোন শব্দ? তৎসম শব্দ। ক্লিয়ার এই অবধি? ক্লিয়ার তোমরা? বলো, বুঝতে পেরেছো তৎসম শব্দ সম্পর্কিত সবকিছু? আচ্ছা, সবাই ক্লিয়ার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে চলে আসো। লেফা বা দূরস্থ। আচ্ছা, এই যে লেফা বা দূরস্থ, এটাকে যদি আমি সহজভাবে বলতে চাই যে বাইরে ফিটফাট ভেতরে সদরঘাট। কি বলছি? বাইরে ফিটফাট ভেতরে সদরঘাট। মানে অনেকে থাকে আমাদের ফ্রেন্ড সাইকেলের মধ্যে যারা দেখবা হচ্ছে অনেক সুন্দর পরিপাটি গোছানো, তার মধ্যে কোনো খুঁত নাই, কিন্তু তার ভেতরটা যদি তুমি দেখতে যাও বা তাকে যদি একদম অবজার্ভ করো খুবই নিখুঁতভাবে, তখন দেখবা যে তার ভেতরটা একদম অন্যরকম। মানে অন্যরকম বলতে বুঝতেই পারতেছো যে কিরকম আর কি। বাইরে ঠিকঠাক থাকবে কিন্তু ভেতরটা একদম পচে যাওয়া কিছু একটার মতো। তার মানে লেফা বা দূরস্থ মানে কি হবে তোমরা এখন আমাকে বলো তো। বলো, এখানে কি হতে পারে? অসংযম, অবাধ, হতভাগ্য নাকি কপট? বলো বলো, কোনটা হবে? আচ্ছা, কপট মানে কি তোমরা জানো তো তাই না, যে বাইরের দিক থেকে সবকিছু ঠিকঠাক দেখায়, মানে বাইরে থেকে ভালো কিন্তু ভেতরেরটা হচ্ছে তার অন্যরকম। কপট মানে বুঝো তো তাই না? আচ্ছা, জাহিদ, আরফা, পুষ্পা, সরি পুষ্পিতা, শিরিন, এই আমার মিতা শিরিন, এক্সেপশনাল শিরিন। আচ্ছা, তোমরা সবাই রাইট রাইট অ্যান্সার দিয়েছো। নুসরাত, এভারগ্রিন, সি। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই রাইট অ্যান্সার দিয়েছো। তাহলে লেফা বা দূরস্থ বাগধাটির সঠিক অ্যান্সার কি হবে? কপট। কি হবে? কপট। তোমরা তো অনেক ভালো প্রশ্ন করো, এত তাড়াতাড়ি বাগধারা শেষ করে ফেলছো, সবগুলোর অ্যান্সার দিতে পারতেছো। আচ্ছা, এরপরে আসো, কোনটি দেশি শব্দ? একটু আগে আমি তোমাদেরকে কি পড়িয়েছিলাম? দেশি শব্দের পড়িয়েছিলাম যে হচ্ছে কাকে বলে, যে শব্দগুলো আমাদের আদিবাসীরা ব্যবহার করতো বা আদিবাসীরা বলতো এবং এখনো সেই শব্দগুলো টিকে আছে, ওই শব্দগুলোকে কি বলা হয়? দেশি শব্দ। এখানে দেখো তো, বাদুর, শিশি, গরিব, কেরানি। বলো, এই চারটার মধ্যে কোনটা দেশি শব্দ? আমাকে একটু অ্যান্সার করো যে এই চারটার মধ্যে কোনটা দেশি শব্দ। আচ্ছা, প্রথমেই আসি শিশি। এই শিশি এটা কোন শব্দ বলো তো? এটা কোন শব্দ? এটা পর্তুগিজ শব্দ। কোথা থেকে এসেছে? পর্তুগিজ ভাষা থেকে এটা আমাদের বাংলা ভাষায় এখন ব্যবহৃত হয়, শিশি। তারপরে গরিব, এই গরিব শব্দটা হচ্ছে আরবি থেকে এসেছে, মানে আরবি ভাষা থেকে আমাদের ভাষায় এসেছে। বুঝতে পেরেছো? তারপরে কি? কেরানি। এই কেরানিটা মূলত ইংরেজি ভাষার শব্দ এবং যখন ইংরেজরা আমাদের দেশে এসেছিল তাদের ভাষা থেকে এই কেরানি শব্দটা আমাদের ভাষায় চলে এসেছে।
তাহলে থাকলো কি বাদুড়, তাহলে বাদুড় কি হবে আমাদের দেশি শব্দ হবে, কি হবে দেশি শব্দ হবে। আচ্ছা যারা সি অ্যান্সার দিচ্ছ ডি অ্যান্সার দিচ্ছ তোমরা কি এক্সপ্লেনেশনগুলো শুনতেছো না ঠিক মতো? আমি যে তোমাদেরকে ব্যাখ্যা দিচ্ছি প্রত্যেকটা এমসিকিউ এর ক্ষেত্রে তোমরা ব্যাখ্যাগুলো আগে সুন্দর মতো শুনো, হ্যাঁ? আমার কাছেও আসতেছে না রাদিয়া সুলতানা, তুমি ঠিকই বলছো, আমি ফোনে কমেন্ট দেখতেছি বাট আমার কাছে কমেন্ট আসতেছে না। আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ এটা কি প্রবলেম কোনো? ভাইয়া কমেন্ট না আসতেছে না, আমি একটু দু একজন ইয়েতেও কমেন্ট করতেছে যে তারা কমেন্ট দেখতে পারতেছে না, মানে কমেন্ট আসতেছে না, প্রবলেম কিনা একটু দেখি তো। আচ্ছা এটা যদি প্রবলেম হয় তাহলে ঠিক করে দিচ্ছে, হ্যাঁ একটু ওয়েট করো তোমরা। বাট এখানে ঠিকই দেখা যাচ্ছে বাট আমার ফোনে দেখা যাচ্ছে না, ওইখানে যেতে আমার হচ্ছে মানে এই দিক থেকে দেখতে অসুবিধা হচ্ছিল। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, মর্ম হুম ওকে আচ্ছা আচ্ছা দেখো, মর্মে বেদনা দেয় যা, এখানে প্রথমেই একটা জিনিস লক্ষ্য করবা, এখানে কি আছে যা, তার মানে এই জিনিসটা কোনো ব্যক্তি সম্পর্কিত না, প্রথমে কি আসবে ব্যক্তি সম্পর্কিত না। তারপরে দেখো কি বলছে বাক্যের সঠিক বাক্য সংকোচন, মানে এই জিনিসটাকে আমি একটা ওয়ার্ডে বা একদম, এখানে কয়টা আছে একটা দুটো তিনটা চারটা ওয়ার্ড আছে, চারটা ওয়ার্ড থেকে বা চারটা শব্দ থেকে আমি হয় একটা বা দুইটা ওয়ার্ডে বলবো, এটাই কি বলা হয় বাক্য সংকোচন। মানে অনেক বড় একটা বাক্যকে আমি যখন একটা ছোট্ট বাক্য বা ছোট্ট শব্দে রূপান্তরিত করব সেটাকে বলা হয় বাক্য সংকোচন। তো এই ক্ষেত্রে কি বলেছে যে মর্মে বেদনা দেয় যা, এই বাক্যটার সঠিক বাক্য সংকোচন কি হবে? তোমরা অ্যান্সার করো তো দেখি তোমরা কিরকম পড়াশোনা করেছো। আচ্ছা এখানে তালবর্ষ হবে, হ্যাঁ তালবর্ষ দেখি। আচ্ছা না তোমার সমস্যা একা না, অনেকেরই সমস্যা হচ্ছে বাট ঠিক হয়ে যাবে, খুব সুন ঠিক হয়ে যাবে, ক্লাস করতেই থাকো ঠিক হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা অনেকেই অ্যান্সার করতেছো ডি মর্মান্তিক, মর্মান্তিক। এই প্রশ্নটা না একটু ক্রিটিক্যাল, তোমরা একটু ভেবে চিন্তে তারপর অ্যান্সার দিবা, হ্যাঁ একটু ভেবে চিন্তে তারপর অ্যান্সার করবা। এগুলো সবগুলো হচ্ছে তোমাদের মুখস্থের বিষয়, এই জিনিসগুলো তোমাদের হচ্ছে প্র্যাকটিস এবং মুখস্থের উপর ডিপেন্ড করতেছে, বাগধারা বলো বা এক কথায় প্রকাশ বলো বা পারিভাষিক শব্দ বলো, সমার্থক শব্দ, বিপরীত মানে বিপরীতার্থক শব্দ, এক কথায় বিরোচন যে অংশটা আছে এই বিরোচন অংশটা তুমি যত বেশি প্র্যাকটিস করবা বা যত বেশি পড়বা তুমি তত ভালো করে অ্যাডপ্ট করতে পারবা বা তত ভালো করে জিনিসটাকে বুঝতে পারবা। একজন বলছে এ হতে পারে। আচ্ছা অনেকেই অনেক রকমের অ্যান্সার দিচ্ছ, এখন আসি এটা অ্যান্সার আসলে কি হবে। মর্মভেদী মানে কি একদম অতিরিক্ত মানে শোচনীয় কিছু বা করুণ কিছু একটা হয়েছে এই জিনিসটাকে প্রকাশ করতে আমরা মর্মভেদী ব্যবহার করি। একইভাবে মর্মস্পর্শীয় আর নির্মম মানে কি নিষ্ঠুর, এরকম কাউকে বোঝানো হচ্ছে। মর্মান্তিক মানেও কিন্তু ওই একই রকমই বোঝায় যে করুণ শোচনীয় বা খুবই খারাপ অবস্থা দুরবস্থাকে বোঝাচ্ছে। কিন্তু এইখানে মর্মে বেদনা দেয় যায় সেটাকে যদি আমি একটা কথায় প্রকাশ করি এটা হবে তোমার মর্মস্পর্শী। কি হবে মর্মস্পর্শী, তার মানে একদম মর্মে স্পর্শ করতেছে, কোথায় মর্মে স্পর্শ করতেছে, বুঝতে পারছো? এবার তোমরা হচ্ছে অনেকে রাইট অ্যান্সার দিচ্ছ, যেমন হচ্ছে উম্মে মুস্কান, উম্মে মুস্কান রাইট অ্যান্সার দিয়েছে। আচ্ছা আমি বুঝলাম না আমার সমস্যা নেই, কি কি সমস্যা একটু লিভ নেই তারপরে আবার এসে দেখি কি হয়। আচ্ছা তোমরা বলো যে তোমরা এটা বুঝতে পেরেছো কিনা, এটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও, হ্যাঁ। আচ্ছা তোমাদের কমেন্ট কমেন্ট ইয়ে করার দরকার নাই, তোমরা জাস্ট হচ্ছে নিজেরা অ্যান্সার করো তাহলেই হবে, তোমাদের কমেন্ট দেখার দরকার নেই। আচ্ছা যারা জিজ্ঞেস করতেছো কোর্স ফি কত টাকা, সেই ক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে এটা নিয়ে আমাদের হচ্ছে সামনে যে শুক্রবার আসবে বা আগামী শুক্রবারে একটা বিস্তারিত লাইভ সেশন করা হবে বা লঞ্চ করা হবে। তো সেখানে হচ্ছে কোর্স ফি সম্পর্কিত সব আপডেট তোমরা পেয়ে যাবা, কোর্স ফি বা কোর্স ডিটেলস আর কি সব কিছুই তোমরা পেয়ে যাবা। বাট আপাতত এইটুকু জেনে রাখো যে কোর্স ফিটা এমন দেওয়া হবে যে তোমরা সবাই মোটামুটি ভর্তি হতে পারবা, মানে কোর্স ফি আহামরি কোনো টাকা রাখা হবে না যে তোমরা ভর্তি হতে পারবে না বা তোমাদের সাধ্যের বাইরে হবে এমন না, মানে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে যারা বিলং করতেছো বা যাদের অবস্থা একেবারে অনেক খারাপ আর কি, ইন এ ওয়ার্ড যদি আমি এটা এইভাবে বলি যে গরিব বা হচ্ছে অনেক বেশি ইয়ে থেকেও বিলং করতেছো যে কোর্সে ভর্তি হতে পারবে না, তারা এই কোর্সে ভর্তি হতে পারবা, এতটাই রিজনেবল রাখবো আমরা।
ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই। আচ্ছা সুব্রত এসডি, খুব সম্ভবত তুমি যে কোয়েশ্চেনটা করেছো, তুমি হচ্ছে আমাদের প্রথম যে লাইভ সেশনটা ছিল, লঞ্চিং যে লাইভ সেশনটা ছিল, সেই লাইভ সেশনটা একটু দেখে নিও। হ্যাঁ, তাহলে তুমি যে প্রশ্ন করেছো এটার অ্যান্সার পেয়ে যাবে। এরপরে আসো, এরপরে কি বলা হচ্ছে যে কোনটি সমষ্টি বিশেষ্যের উদাহরণ। আচ্ছা বিশেষ্য মানে কি, যে কোনো কিছুর নামকে তো আমরা বিশেষ্য বলি, তাই না? যে কোনো কিছুর নামকে আমরা কি বলি, বিশেষ্য বলি। এখন বলা হচ্ছে কোনটি সমষ্টি বিশেষ্য। সমষ্টি মানে কি বলো? একসাথে কোনো কিছু বা কোনো কিছুর যোগফল, বা একটা একটা কি বোঝাবে, গোত্র বা হচ্ছে কোনো কিছুর একটা সমষ্টি বোঝাবে। যে কোনো কিছুর সমষ্টি মানে একত্র করে কোনো কিছু বোঝাবে, একটা দুইটা তিনটে এরকম করে না বোঝায়, পুরোটাকে একটা বোঝাবো আমি, তাহলে সেটা কি হবে, সমষ্টি হবে, তাই না? এখন দেখো এখানে কি বলেছে, লবণ, বিড়াল, আকাশ, জনতা, এইগুলোর মধ্যে কোনটি সমষ্টি বিশেষ্যের উদাহরণ। একদমই ছোট্ট বাচ্চাদের একটা প্রশ্ন, দেখি তোমরা অ্যান্সার করো, এটার অ্যান্সার তোমরা করো। আচ্ছা তোমরা এইভাবে অ্যান্সার না দিয়ে আমাকে হচ্ছে আগে প্রশ্নের নাম্বার লিখবা, যে 5 6 7 8 এরকম করে লিখে তারপরে অ্যান্সারটা দিবে, তাহলে আমার বুঝতে অসুবিধা হবে। তোমরা যারা হচ্ছে শুধু এ বি লিখতেছো, আমি বুঝতে পারতেছি না যে তোমরা কোন কোশ্চেনের অ্যান্সার করতেছো। আচ্ছা ভেরি গুড, ওয়াও, তোমরা তো সবাই অনেক ভালো প্রশ্ন করো, সবাই রাইট অ্যান্সার দিচ্ছ, ওয়াও ওয়াও, আমি বলার আগেই তোমরা রাইট অ্যান্সার দিয়ে দিছো। আচ্ছা আসো, তোমরা সবাই বলেছো কি হবে, জনতা হবে, কারণ কি এই জনতা দ্বারা একটা গোষ্ঠীকে বোঝাচ্ছে। একই রকম ভাবে আমাদের হচ্ছে ধরো কোনো কিছু হলে মানুষ শাহবাগে মিছিল নিয়ে নামে, তাই না? এই যে মিছিল, এই মিছিলটা কি, মিছিলটা কি বলো, মিছিল, তারপর হচ্ছে দল, তারপর মাহফিল, এই টাইপের যে শব্দগুলো, এগুলো সব কি সমষ্টি বিশেষের উদাহরণ। কিসের উদাহরণ, সমষ্টি বিশেষের উদাহরণ। ক্লিয়ার, ক্লিয়ার কিনা বলো। এরপরে আসো, আচ্ছা এরপরে দেখো কোনটি অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। আচ্ছা আমাকে আগে তোমরা এটা জানো তো, যে অসমাপিকা ক্রিয়া কাকে বলে, বলো বলো, অসমাপিকা ক্রিয়া কাকে বলে দেখি। এত ইজি ইজি কোয়েশ্চেন করলে, এখন এটার অ্যান্সার একটু আমাকে জানো, দো এটা ইজি, তারপরে তোমরা জানাও আগে, তোমরা একটু জানাও দেখি। আচ্ছা এখন তো ওই প্রশ্ন শেষ হয়ে গেছে, এখন পরের প্রশ্নে আসো। আমরা একটু ওয়েট করি, হ্যাঁ আজানটা শেষ হলে তারপরে আমরা শুরু করতেছি। ক্লাস থেকে কেউ বের হইও না। জাহিদ, রাইট অ্যান্সার। ক্লাস থেকে বের হইও না, আজানটা শেষ হলে আমরা ক্লাস শুরু করবো আবারও, হ্যাঁ। ক্লাস থেকে বের হইও না, আজান শেষ হলে আমরা আবারও ক্লাসটা শুরু করব, একটু ওয়েট করো, হ্যাঁ।
আচ্ছা, তোমরা সবাই ক্লাস থেকে চলে যাচ্ছ কেন? আমি তো বললাম যে আজানটা শেষ হোক, তারপরে আমরা শুরু করব। আসো আসো, তোমরা তো খুব দুষ্টু। হুম, আমি তো ভাবছিলাম তোমরা এত দুষ্টু না, তোমরা তো অনেক দুষ্টু। আসো, যাও না, ক্লাস থেকে বের হয়ে যাও না বাচ্চারা। আচ্ছা, এতক্ষণ ধরে তোমাদের সবার কমেন্ট পড়লাম যে তোমরা বলেছো যে বাক্য অসমাপ্ত রাখে বা পরিসমাপ্তি করতে পারে না। অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা যদি কোনো বাক্যে থাকে বা অসমাপিকা ক্রিয়া দ্বারা কোনো একটা বাক্যের পরিসমাপ্তি ঘটবে না, বাক্যটা অসম্পূর্ণ থেকে যাবে বা বাক্য দ্বারা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে না। যেমন এখানে দেখো, শিশুটি খেলছে, এই বাক্যটা বলার পরে কিন্তু আর কিছু শোনার আকাঙ্ক্ষা থাকে না, বা এই বাক্যটা শেষ হওয়ার পরে বা এই বাক্যের পরিসমাপ্তি ঘটেছে, বলছে কি শিশুটি খেলছে, এটা এটা বলার পরে আর কিছু থাকে না, খেলছে অবধি শেষ, যে হ্যাঁ খেলছে, আমি বুঝতে পারতেছি যে এখানে কি বোঝাতে চাচ্ছে। এরপরে আসো, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এটাও কিন্তু একটা সম্পূর্ণ বাক্য, এটাও কিন্তু একটা সম্পূর্ণ বাক্য। এখানে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এটার পরে কিন্তু আর কোনো কিছু শোনার আকাঙ্ক্ষা জাগে না, বা এই বাক্যটার পরিসমাপ্তি ঘটতেছে। এরপরে দেখো, আমি বাড়ি গিয়ে ভাত খাবো, কি বলেছে? আমি বাড়ি গিয়ে ভাত খাবো। এখানে গিয়ে, আমি যদি বলি আমি বাড়ি গিয়ে, এই গিয়ে অবধি বলার পরে আমি যদি ভাত খাবো এটা যদি না বলি, তাহলে কিন্তু এই বাক্যটার পরিসমাপ্তি ঘটে না, বা এই বাক্যটাতে আমার আরো কিছু শোনার আকাঙ্ক্ষা থেকে যায়। তার মানে কি, এখানে এই যে গিয়ে, এটা কি অসমাপিকা ক্রিয়া। কোন ক্রিয়া? অসমাপিকা ক্রিয়া। এখানে দেখো কি বলছে, সুমন ভাত খাচ্ছে, এই সুমন ভাত খাচ্ছে বলার পরে কিন্তু আমার আর কোনো কিছু শোনার আকাঙ্ক্ষা থাকে না। কি থাকে না? শোনার আকাঙ্ক্ষা থাকে না। তার মানে এটাও কি সমাপিকা ক্রিয়ার উদাহরণ। তাহলে এই যে এই বাক্যটা দেখতেছো, আমি বাড়ি গিয়ে ভাত খাবো, এই গিয়েটা কি হবে? অসমাপিকা ক্রিয়া। কি হবে? অসমাপিকা ক্রিয়া। বুঝতে পারছো? বুঝতে পারছো বাচ্চারা? ক্লাস থেকে বের হয় না, আমরা আর কিছুক্ষণ ক্লাস করব, কেউ ক্লাস থেকে বের হয় না। দেখো অনেকগুলো তো আছে। কোনটি বাংলা ভাষার বৈশিষ্ট্য? আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে কোনটি বাংলা ভাষার বৈশিষ্ট্য। ভাষার ধ্বনিসমূহের অর্থবোধকতা নিয়ে, এটা এটা আচ্ছা, তোমরা আমাকে এটা অ্যান্সারটা দাও তো আগে, দেখি তোমাদের আইকিউ লেভেল বা হচ্ছে বাংলা সম্পর্কে তোমরা কতটুকু জানো, এটা আমাকে বলো আগে তোমরা। এই অ্যান্সারটা আগে তোমরা দাও। এই অ্যান্সারটা যে দিতে পারবে, যে আগে দিতে পারবে আর কি, তাকে কিছু একটা দিব। যাও, আমি বললাম যে বন্দি পাঠশালা থেকে একটা টি শার্ট দেবো, যে হচ্ছে এই কোশ্চেনে অ্যান্সার করতে পারবে। দেখি, এটার অ্যান্সার দাও। 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার করো তো দেখি। শিরিন, এক্সেপশনাল শিরিন কি বলেছে? চলে তো গেল। আচ্ছা, এখান থেকে দেখি। আচ্ছা, আমি কি কমেন্ট, আমার ক্ষেত্রে কি শুধু এরকম হচ্ছে? আচ্ছা, সরে আসছি। ইসলা নাকি ঈশা মেবি নাম ছিল, সরে আসছি। দেখো এখন অ্যান্সার করো। আচ্ছা, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, নাকি সবার ক্ষেত্রে এরকম হচ্ছে? বুঝলাম না। জানো, এটা অ্যান্সার জানো। আমার কাছে কমেন্ট আসতেছে না নাকি? ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। সবাই কি বলতেছো? 7-এর খ। এই কে 7-এর খ বলছো? 7-এর খ তোমরা মুনি, রিফাত মুনি, তারপরে শারমিন ইসলাম, তোমরা সবাই 7-এর খ অ্যান্সার করতেছো। আচ্ছা, দেখি আর কয়েকজন অ্যান্সার করো, তারপরে দেখতেছি। আচ্ছা, তোমরাও বলতেছো তোমাদের কমেন্ট করতে অসুবিধা হচ্ছে, আমারও কমেন্ট দেখতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, এক সেকেন্ড, হ্যাঁ আমি এখান থেকে দেখি। আচ্ছা, এখন একটু হলেও বোঝা আসছে
আসতেছে আসতেছে। আচ্ছা ওয়েট, সবাই সাথে ক বলতেছো, খ বলতেছো। আচ্ছা তোমরা তোমাদের মতো করে অ্যান্সার করতেছো। দেখো এখন আমি বলি কি বলছে, ভাষার ধ্বনিসমূহের অর্থবোধকতা নেই, এটা একটা। তারপর বলছে কি বাক্যে স্বাধীনভাবে শব্দের স্থান পরিবর্তন করা যায়, ক্রিয়াপদ ছাড়া বাক্য গঠন করা যায় না, ভাষা নিয়ত পরিবর্তনশীল। কি বলছে, কোনটি বাংলা ভাষার বৈশিষ্ট্য? প্রশ্ন এটা ছিল যে কোনটা বাংলা ভাষার বৈশিষ্ট্য। এখন এখানে দেখো বলছে যে ভাষার ধ্বনিসমূহের অর্থবোধকতা নেই, যেটা সম্পূর্ণ ভুল। ভাষায় কি আছে, ধ্বনিসমূহের অর্থবোধকতা আছে। কি আছে? অর্থবোধকতা আছে। তার মানে এই কোয়েশ্চেনটা ভুল, মানে এটা এই অপশনটা হবে না। অর্থবোধকতা আছে, কি আছে? অর্থবোধকতা আছে। এরপরে কি বলছে, বাক্যে স্বাধীনভাবে শব্দের স্থান পরিবর্তন করা যায়, এটা কিন্তু যায় না। মনে করো আমি এখানে বলেছিলাম কোনটি বাংলা ভাষার বৈশিষ্ট্য, যদি এইভাবে না করে আমি লিখতাম এখানে আগে বাংলা দিলাম, তারপরে কোনটি, তারপর বৈশিষ্ট্য, তারপর ভাষার, একটা ডিসঅর্ডার হয়ে গেল না, মানে জিনিসটা গোছানো থেকে অগোছালো হয়ে গেল, এটা কিন্তু পসিবল না। তাহলে কি হবে, বাক্যে স্বাধীনভাবে শব্দের স্থান পরিবর্তন করা যাবে না। এরপরে কি বলা হচ্ছে, ক্রিয়াপদ ছাড়া বাক্য গঠন করা যায় না, এটা সম্পূর্ণ রকমের সত্যি একটা কথা। দেখো আমি যদি বলি যে যাও, তার মানে কি আমি তোমাকে যেতে বলতেছি, এটা দ্বারাও কিন্তু আমি একটা বাক্য সম্পূর্ণ করতে পারতেছি। যাও, এই যাও দ্বারা আমি তোমাকে কি বলতেছি, চলে যাও বা বের হয়ে যাও, এরকম কিছুই তো বলতেছি, তাই না? আর তুমি বুঝতে পারতেছো যে আমি তোমাকে যেতে বলতেছি। তার মানে ক্রিয়াপদ দিয়ে, শুধু ক্রিয়াপদ দিয়ে আমি কিন্তু একটা বাক্য করতে পারতেছি, বাট ক্রিয়াপদ ছাড়া আমি যদি বলি আমি, শুধু আমি বললাম আমি, তুমি, সবুজ, রঙিন, যে কোনো ধরনের ওয়ার্ড বললে কিন্তু হচ্ছে না, মানে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, এগুলো দ্বারা আমি কিন্তু একটা বাক্য গঠন করতে পারতেছি না। শুধুমাত্র যদি একটা ক্রিয়াপদ থাকে তাহলে আমি একটা বাক্য গঠন করতে পারতেছি। যাও, আসো, কাম, গো, এগুলো কিন্তু আমরা যখন অপটেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স পড়েছিলাম ইংলিশের ক্ষেত্রে, তখন কিন্তু এই জিনিসগুলো আমরা আরো ভালো করে পড়েছিলাম। তো ওই জিনিসটা এখানে বাংলার ক্ষেত্রে আর কি ইয়ে করা হচ্ছে যে ক্রিয়াপদ ছাড়া বাক্য গঠন করা যায় না, ভাষা নিয়ত পরিবর্তনশীল, এটা সম্পূর্ণ ভুল। তার মানে আমাদের অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার কি সি। আচ্ছা, সদা সত্য বলবে বাক্যটি কোন ধরনের? এটা আমরা ইংলিশের ক্ষেত্রে যখন হচ্ছে ন্যারেশন করতাম, কি করতাম, যখন ন্যারেশন করতাম তখন হচ্ছে বারবার এইটা পড়তাম, তাই না? বারবার এটা এটা হচ্ছে আমাদের ন্যারেশন করতে হইতো। সদা সত্য বলবে। আচ্ছা তোমাদের কমেন্টগুলো একটু লেট লেট করে আসছিল, এই জন্য হচ্ছে আমি ইয়ে করি নাই। আর তোমরা এক একজন এক এক রকমের অ্যান্সার করতেছিলাম, তোমাদের ব্যাড লাক, আমার কিছু করার নেই। আচ্ছা এর পরের প্রশ্নে দিবনি, যাও। সদা সত্য বলবে, কি বলছে, সদা সত্য বলবে, এটা কোন বাক্য হবে, মানে কোন ধরনের বাক্য হবে? ইচ্ছা সূচক, মানে কি আমার ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পাবে। তারপরে কি বলছে, আবেগ সূচক। আবেগ সূচক বলতে কোনগুলা বুঝাই তো তোমরা, যে নিজের আবেগ, আবেগে কিছু বলা আর কি, মানে বুঝতেই তো পারতেছো। তারপর অনুজ্ঞা সূচক, এখানে আবেগ সূচক বলতে কি বিস্ময় সূচক টাইপের, যেটা ওইটাকেই বোঝানো হচ্ছে, বুঝতে পারছো? মানে বিস্ময় সূচক আর আবেগ সূচক একই ধরনের। তারপরে অনুজ্ঞা, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, এইগুলো যেটা বোঝাবে সেটা কি অনুজ্ঞাবাচক। আর হ্যাঁ সূচক মানে কি হ্যাঁ বোধক বাক্য। তাহলে এখানে দেখো তো কি বলেছে, সদা সত্য বলবে, একটা উপদেশ দিচ্ছে না যে সদা সত্য কথা বলবে বা সদা সত্য বলবে, এটা দ্বারা কি বোঝাচ্ছে, উপদেশ দেওয়া বোঝাচ্ছে। তাহলে কি হবে, অনুজ্ঞা সূচক বাক্য। আচ্ছা তোমরা সবাই রাইট অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। এরপর আসো নেক্সট কোয়েশ্চেন। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে? এই যে বিনা, এই যে এখানে কি আছে বিনা, এই বিনাটা কি বলো? এই বিনা ব্যাকরণিক শব্দ শ্রেণীর কোনটাকে নির্দেশ করে? এই টপিকগুলো খুব সম্ভবত তোমরা এখনো অনেকে পড়েছো, আবার অনেকে পড়োনি। ব্যাকরণিক শব্দ শ্রেণী যেটা, এটা যারা পড়েছো তারা অ্যান্সার করতে পারবা। বলো তো এটা কি অ্যান্সার হবে, রাইট অ্যান্সার বলো। বিশেষণ, অনুসর্গ, বিশেষ্য, আবেগ। আবেগ শব্দগুলো কি কি তোমরা তো জানোই, জানো না? এখানে তো আবেগ শব্দের কোনো কিছু নাই। তারপরে বিশেষ্য, বিনা, বিশেষ্য যে কোনো কিছুর নামকে বিশেষ্য বলা হয় না, তাহলে এখানে বিনা তো বিশেষ্য হওয়ার কোনো মানি আসে না। বিশেষণ, নাউনের দোষ গুণ অবস্থা বা বিশেষ্যের দোষ গুণ অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলো প্রকাশ পেলে কি হতো, বিশেষণ হতো। তার মানে আমাদের অপশনে কি আছে, অনুসর্গ। অনুসর্গ কোনগুলা বা অনুসর্গ কাকে বলে? দেখো অনুসর্গ বা কর্মপ্রবচনীয় যেটা আছে সেটা হচ্ছে কি তোমার বাক্যের মাঝে বসে, কিন্তু মানে নিজের মতো করে। অনেক সময় হচ্ছে প্রাতিপদিকের পরে বসে, আবার অনেক সময় মানে একা বসে। একা বসে হচ্ছে জাস্ট এমনি বসে কিন্তু কোনো কাজ করে না, মানে ও বসতেছে বাট তেমন একটা কাজ নেই, এরকম একটা বিষয়। তাহলে এখানে বিনা কি হবে, অনুসর্গ। কি হবে, অনুসর্গ। রাইট। এরপর আসো, তোমরা কিন্তু ক্লাসে নোট করবা,
ক্লাসে যা যা আমি তোমাদেরকে হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে বোঝাচ্ছি, প্রত্যেকটা এমসিকিউ এর ক্ষেত্রে আমি যে জিনিসগুলো তোমাদেরকে হাইলাইট করে বলতেছি, ইম্পর্টেন্ট যে কথাগুলো বলতেছি, এগুলো নোট করে নিবা। তারপর হচ্ছে আজকের ক্লাসের নোটটা তোমরা হচ্ছে গ্রুপে পোস্ট করবা। ক্লিয়ার? এখানে কেউ নেই। বাক্যটিতে কেউ শব্দটি কোন সর্বনাম? কেউ। এখানে নির্দিষ্ট করে কিন্তু কাউকে কোনো কিছু কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হচ্ছে না। যেই সর্বনামগুলো দ্বারা নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় না সেগুলোকে কি বলা হয়? অনির্দিষ্ট সর্বনাম। কি বলা হয়? অনির্দিষ্ট সর্বনাম। তাহলে এখানে কি আছে দেখো, রাইট অ্যান্সার সি। রাইট অ্যান্সার কি হবে? সি। বুঝতে পারছো? এরপর আসো, বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? প্রথমে কি আছে? মরুদ। এইগুলোর অ্যান্সার তোমরা আমাকে দাও তো দেখি। এগুলোর অ্যান্সার তোমরা আগে আমাকে দাও, তারপরে আমি বলতেছি। মরুদ বলো, মরুদ শব্দের সমার্থকগুলো আমাকে আগে বলো। মরুদ শব্দের সমার্থক বলো, তারপরে বাড়ি, তারপরে অটবি, তারপরে পাদপ। বলো। আচ্ছা, রাইট অ্যান্সার দেওয়ার আগে আমাকে বলো যে মরুদ শব্দের সমার্থক শব্দগুলো কোনগুলা, তাহলে আমি বুঝবো যে আসলে তোমরা এটা জানো। শুধু বৃক্ষের সমার্থকটা আমাকে না বলে আমাকে বলো তোমার অপশনে যেগুলো দেওয়া আছে সেই অপশনের গুলার সমার্থক শব্দগুলো কি কি হবে বলো। দেখা যায় তো, তাই না? ওকে, এখন দেখা যায়। বলো। ফোন থেকে দেখি কাছে হবে। তোমরা অ্যান্সার করো, আমাকে আগে জানাও। রাইট অ্যান্সার দেওয়ার আগে আমাকে এটা জানাও যে হচ্ছে মরুদ শব্দের সমার্থক শব্দ কোনটা, এটা জানো আগে, তাহলে বুঝবো যে তোমরা আসলে পড়াশোনা করেছো। আচ্ছা, জানো না? তোমরা কেউই জানো না? আচ্ছা, আমি তারপরে একটুখানি ওয়েট করি। শুধু একজন বলছে, শিফা বলছে যে সে জানে না। বাতাস কোনটা সমার্থক শব্দ? লিমা, তুমি শুধু বলেছো বাতাস। বাতাস কোনটা সমার্থক শব্দ এটা তো বলনি। আচ্ছা, বুঝলাম যে তোমরা এগুলো হচ্ছে তেমন একটা পড়োনি, যার জন্য হচ্ছে বলতে পারতেছো না। এটা তো ঠিক না। দেখো, ঠিক বলছো। একটু আগে শিফা নাকি জানি বললো, তাই না? প্রথমেই তো মরুদ ছিল। মরুদ শব্দের কি হবে? মরুদ শব্দের সমার্থক হচ্ছে বাতাস, বায়ু, পবন। এগুলো কি মরুদ শব্দের সমার্থক। এরপরে আসো বাড়িত। বাড়িত শব্দের সমার্থকগুলো কি কি দেখে এটা বলো আগে। অনেকেই রাইট অ্যান্সার দিচ্ছ। জান্নাত, তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌস। তোমরা বলতেছো যে মরুদ শব্দের সমার্থক কি? বাতাস। এরপরে বলো বাড়িত। পারতেছো তো, পারতেছো, এমন তো না পারতেছো না। দেখো, বাড়ির শব্দের সমার্থক কি? জলধর বা জলদ, তাই না? জলধর, জলদ, এই টাইপের আরো যে ওয়ার্ডগুলো আছে এগুলো সব হচ্ছে কি বাড়ির শব্দের সমার্থক শব্দ। এরপরে আসে অটবি। অটবি আর কি এই পাপত বা হচ্ছে বৃক্ষ, এগুলো কিন্তু কিছুটা কাছাকাছি। অটবি মানে কি? বন বা অরণ্য, বন বা অরণ্য। আর এখানে কি আছে? পাপত। পাপত কার সমার্থক শব্দ? বৃক্ষের সমার্থক শব্দ। ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু বলো। এই যে তোমরা দেখো, তোমরা কিন্তু সমার্থক শব্দগুলো ঠিক মতো পড়ো না। এই কোয়েশ্চেনটা দ্বারাই বোঝা গেল তোমরা সমার্থক শব্দগুলো একদমই ঠিক মতো পড়ো না, যার কারণে হচ্ছে অ্যান্সার করতে পারতেছো না। এই যে ল্যাকিংস, তোমরা বিরোচনের ক্ষেত্রে তোমরা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, মানে গুরুত্বপূর্ণ, কিন্তু তোমরা হচ্ছে গুরুত্ব দিয়ে পড়তেছো না। তো বিরোচন অংশটাকে তোমরা অনেক গুরুত্ব দিয়ে পড়বা, কারণ তোমাদের যে নার্সিং এর যে কোয়েশ্চেনগুলো আসে বাংলার ক্ষেত্রে, সেখানে কিন্তু বিরোচন অংশটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা তুমি বাগধারা বলো, বাক্য সংকোচন বলো, সমার্থক শব্দ বলো বা বিপরীতার্থক শব্দ বলো, সবগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার বিরোচন অংশটা হচ্ছে ইম্পর্টেন্ট, মানে তোমাকে পড়তেই হবে। এইগুলো থেকে তোমার প্রশ্ন অলমোস্ট হচ্ছে 2-3টা করে থাকবেই, মানে সর্বনিম্ন যদি আমি ধরি তাহলে 3টা। আচ্ছা, এরপর আসো কোল্ড ওয়্যার। এটা আমার মনে হয় না যে তোমাদেরকে এটা পড়ানো লাগবে। কোল্ড ওয়্যার সম্পর্কে তোমরা হচ্ছে জিকেতে অনেক পড়েছো মনে হয়, আর এমনিও বাংলাতেও জানার কথা এটা, যে কোল্ড ওয়্যার মানে কি? স্নায়ুযুদ্ধ। কোল্ড ওয়্যার মানে কি? স্নায়ুযুদ্ধ। আর এগুলো হচ্ছে তেমন কিছু না যে তোমাদেরকে এক্সপ্লেনেশন করে মানে জানাবো যে কেন হয়নি। আই হোপ তোমরা বুঝতে পারতেছো। এরপর আসো, সু উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? এটা তোমাদের জানার কথা। যারা উপসর্গ পড়েছো ক্লাস 10 থেকে 9-10 থেকে তোমরা এটা পড়তেছো, বলো সু উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? সম্পূর্ণ অর্থে, উত্তম অর্থে, পূর্ণতা অর্থে, উৎকৃষ্ট অর্থে? সুশীল, সুসভ্য। আচ্ছা, আমি 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 আগে শেষ করে দিই। হ্যাঁ, আমাদের হচ্ছে টাইম খুব কম, আমরা হচ্ছে
একটু তাড়াতাড়ি শেষ করি। সম্পূর্ণ অর্থে না, উত্তম অর্থে। সু যে উপসর্গটা আছে এটা সবসময় কোন অর্থে ব্যবহৃত হয়? উত্তম অর্থে। যেমন হচ্ছে সুসভ্য, সুসভ্য, তারপর হচ্ছে কি সুশীল, এই সব কিছু হচ্ছে তোমাকে সু উপসর্গ দিয়ে মানে উত্তম অর্থে সু উপসর্গটা ব্যবহার করা হয়। বাকি অ্যান্সারগুলো হবে না, পূর্ণত অর্থেও না, উৎকৃষ্ট অর্থেও না। কি অর্থে? কি অর্থে? উত্তম অর্থে। এরপর আসো, কোন বানানটি শুদ্ধ? এগুলো তোমাদের জানার কথা। বল, অনুকূল, ব্যক্তিগত, অধ্যয়ন, অনুজ্জ্বল, এগুলোর মধ্যে কোন বানানটা শুদ্ধ? আমাকে একটু জানাও। বানান শুদ্ধিকরণ তোমরা কিরকম পারো দেখি একটু বলো। 14 অ্যান্সার বলো, কোন বানানটি শুদ্ধ? আমরা যখন হচ্ছে এগুলোর একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাব, যখন আমরা এগুলো হচ্ছে সম্পূর্ণ ক্লাসগুলো করব, মানে শুধু বানান টপিকটাকে অ্যানালাইসিস করব, তখন আমি তোমাদেরকে পড়িয়ে দেবো যে কেন কোন বানানে হচ্ছে রুসুকার হবে, দীর্ঘকার হবে, বা কোন বানানে তোমার জফলা হবে বা হবে না। এগুলো তখন আমি আর হচ্ছে বর্ডলি পড়াবো বা হচ্ছে বিস্তারিতভাবে পড়াবো। এখন শুধু তোমরা আমাকে জানাও তো যে এইটার অ্যান্সার কি হবে, কোন বানানটি শুদ্ধ একটু জানাও। আমি কেন এই প্রবলেমটা ফেস করতেছি? আচ্ছা, নাদিয়া জান্নাত বলেছে অনুকূল। 14 অ্যান্সার দাও একটু। অনুকূল, অনেকে বলতেছো অনুজ্জ্বল, অনেকে বলতেছো অনুকূল। আচ্ছা দেখো, অনুজ্জ্বল বানানে কিন্তু তোমার হচ্ছে দীর্ঘকার হবে। কি হবে? দীর্ঘকার হবে। যারা অনুজ্জ্বল বলতেছো, যারা অনুজ্জ্বল বলতেছো তারা হচ্ছে অনুজ্জ্বল বানানটা একটু ভালো করে দেখো। ও সরি সরি, হবে। আচ্ছা, আমার এখানে কি মেসেজ আসতেছে না নাকি আমি? আচ্ছা, তোমাদের মেসেজগুলো না আমার কাছে একটু লেট করে করে আসতেছে, শুরু থেকে এটা হচ্ছে। আচ্ছা দেখো, এখানে হচ্ছে বানান শুদ্ধ হচ্ছে তোমার অনুকূল। অনুকূল বানানের ক্ষেত্রে তোমার এখানে দীর্ঘকার, এখানে ঋষুকার হবে, আর বাকি বানানগুলো একটু একটু হচ্ছে তোমার ভুল আছে। এরপরে দেখো, নদী মাতা যার, এখানে কি বলছে? নদী মাতা যার। আমি জাস্ট এটারই এক্সপ্লেনেশনটা দিয়ে দিচ্ছি, আমাদের আরো কোয়েশ্চেন আছে তো এগুলো শেষ করতে সময় লাগবে। নদী মাতা যার, তাকে তাকে কি বলা হচ্ছে? নদীমাতৃক। এখানে দেখো, পূর্বপদ বা পরপদ কোনোটারই কিন্তু অর্থের প্রাধান্য এখানে পাচ্ছে না। এখানে নদীমাতৃক দ্বারা যা বোঝাচ্ছে, নদী আর মাতা, এই যে সমস্যমান পদগুলো যেগুলো ছিল, এই পদগুলো যারা যা বোঝাচ্ছে, সমস্ত পদে কিন্তু তা বোঝাচ্ছে না। এবং এখানে যার আছে, তার মানে এটা কোন সমাস হবে বলো তো? বহুব্রীহি সমাস হবে। কোন সমাস হবে? বহুব্রীহি সমাস। বুঝতে পারছো? অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে কি থাকবে? পূর্বপদ অব্যয় হবে। নিত্য সমাসের ক্ষেত্রে তো তোমরা জানোই, আর দ্বন্দ্ব সমাসে এগুলো এগুলো একদম বেসিক। দেখো, প্রচ্ছন্ন, প্রচ্ছন্ন মানে কি? গুপ্ত, আবদ্ধ। তাহলে এই শব্দের বিপরীত শব্দটা কি হবে? ব্যক্ত, মানে প্রকাশ করা। কি করা? প্রকাশ করে দেওয়া। ক্লিয়ার? আচ্ছা, এইখানে দেখো তোমাদের অপশনে যেগুলো আছে, পরোক্ত, বিষণ্ণ, প্রস্থান, কোনোটাই কিন্তু এর ধারে কাছেও যায় না। আর এইগুলার মিনিংগুলা তোমাদের মোটামুটি জানা, তাই এক্সপ্লেন করতেছি না। হ্যাঁ, যে জিনিসগুলো আমার মনে হচ্ছে যে সহজ, তোমরা পারবা নিজেরাই, ওগুলো আমি এক্সপ্লেন করতেছি না। এরপরে আসো, মনোরম, এইটা হচ্ছে জানার বিষয়। দেখো, বিসর্গ, প্রথমে কি আসে? বিসর্গ, তারপরে হচ্ছে ওকার, ও কার, ওকার, তারপরে হচ্ছে তোমার তিনটা স, কি কি? রিকার, রিকার মাথা রাখবা, না না, রেফ, রেফ, এই যে রেফ, তারপর হচ্ছে তিনটা স, তালবস স, মূর্ধন্য স, দন্তস স। এই যে কয়টা বর্ণ হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আরো খুব সময় একটা আছে, আমার মাথায় আসতেছে না। এই 6টা বর্ণ, এই 6টা বর্ণ বা ধ্বনি যদি শব্দের মাঝখানে থাকে, তাহলে নিঃসন্দেহে সেটা কি হবে? নিঃসন্দেহে সেটা হচ্ছে তোমার বিসর্গ, বিসর্গ সন্ধি। কোন সন্ধি? বিসর্গ সন্ধি। এখানে কি ছিল? মনোরম। তাহলে এটা কি হবে দেখো তো? এটা যখন আমরা হচ্ছে সন্ধি বিচ্ছেদ করতে যাব, তখন জিনিসটা কিরকম আসবে? এই যে যে বর্ণগুলো ছিল, এই বর্ণগুলো উঠে যে আসবে মনোরম, চক্রম। দেখো কোনটা হবে তাহলে বলো তো? বলো, রাইট অ্যান্সার বলো, তোমরাই বলো। হ্যাঁ, নামটা তো দেখতেই পেলাম না। আচ্ছা যাই হোক, সবাই রাইট অ্যান্সার দিচ্ছ।
সবাই রাইট অ্যান্সার দিচ্ছ। আমার ফোনের মধ্যে আমি কোনো কিছুই দেখতে পাচ্তেছি না, সেই অনুকূলেই আটকায় আছে এখনো, মানে কমেন্টই আসতেছে না, কি একটা অবস্থা। এরপর আসো, কোনটি দ্বিগু সমাসের উদাহরণ? আচ্ছা, দ্বিগু সমাসের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের সবারই মানে অনেক ইজি, আর সব থেকে বেশি যে জিনিসটা হচ্ছে এই এই সমাসের ক্ষেত্রে আলোচনা করা, সেটা হচ্ছে কি সমাহার। কি বোঝাবে? সমাহার বোঝাবে। কি বোঝাবে? সমাহার বা সমষ্টি বোঝাবে। দেখো, চৌরাস্তার সমাহার, তাহলে কি চৌরাস্তা বোঝাই যাচ্ছে। আর কুলের সমীপে উপকূল, এটা কি অব্যয়ীভাব সমাস। বই, খাতা ও কলম, ও আছে, তাহলে কি হবে? দ্বন্দ্ব সমাস হবে। চিরকাল ব্যাপী কুমার, কি তৎপুরুষ সমাস। ক্লিয়ার? ক্লিয়ার এই অবধি? তোমরা বুঝতেছো কিনা আমাকে জানাও একটু। এরপর আসো, জটিল বাক্যের উদাহরণ কোনটি? আমি বলি এক আর সে করে আরেক। প্রথমে আসো, জটিল বাক্য কাকে বলে? যেই বাক্যের একটি অংশ ছাড়া আরেকটি অংশ সম্পূর্ণরূপে ভাব প্রকাশ করতে পারে না, বা একটি অংশ আরেকটি অংশের উপর নির্ভর করে, সেই বাক্যটাই হচ্ছে আমাদের জটিল বাক্য। কোন বাক্য? জটিল বাক্য। বুঝতে পারছো? কোন বাক্য হবে? জটিল বাক্য। তো এই ক্ষেত্রে দেখো তো, মনে হচ্ছে আজ বৃষ্টি হবে, মনে হচ্ছে আজ বৃষ্টি হবে, এই বাক্য কিন্তু কোনোটাই কারোর উপর ডিপেন্ড করতেছে না বা নির্ভর করতেছে না, এবং বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে। এখানে দেখো, ছেলেটি দুষ্টু কিন্তু অনেক মেধাবী, এই বাক্যও কিন্তু একটা ছাড়া একটা চলতে পারবে। পাখি আকাশে উড়ে। ও আরেকটা কথা মাথায় রাখবা, যে জটিল বাক্যের ক্ষেত্রে দুটো সমাপিকা থাকবে। কি থাকবে? দুটা ক্রিয়া থাকবে। বুঝতে পারছো? দেখো এখানে কি বলছে, আমি বলি এক আর সে করে আরেক। আমি বলি এক, আমি যদি শুধু এই অংশ অবধি থেকে যাই, তাহলে এই যে সে করে আরেক বা আর সে করে আরেক, এই অংশটা ছাড়া কিন্তু এটার সম্পূর্ণরূপে অর্থটা প্রকাশ পাচ্ছে না। শুধু আমি বলি এক, এটা দ্বারা কোনো কিছুই প্রকাশ পাচ্ছে না। আমি যদি না বলি যে সে করে আরেক, এই অংশটা যদি না বলি, তাহলে এই শুধু এই অংশটুকু দ্বারা আমি কোনো কিছু প্রকাশ করতে পারতেছি না। তাহলে এই যে দুইটা অংশই আমার এখানে লাগবে, বা একটা আরেকটার উপর নির্ভর করতেছে। বুঝতে পারছো? আচ্ছা, ক্লিয়ার। এরপরে আসো, কোনটি বাংলা কৃৎপ্রত্যয়ের উদাহরণ? কৃৎপ্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, এগুলো তো পড়ছো তাই না? প্রকৃতি প্রত্যয় তো তোমাদের মনে হয় অনেকেরই পড়া। দেখো, প্রথমে কি আমাকে থেকে জানতে হবে, প্রত্যয় আসলে কি, কৃৎপ্রত্যয় আসলে কি? সে করে আরেক। আচ্ছা, 19-এর অ্যান্সার তোমরা দিয়ে দিচ্ছ। এখন আসো, যে কৃৎপ্রত্যয় কাকে বলে? ক্রিয়ামূল বা হচ্ছে ধাতুর পরে, সহজ কথায় বলতে গেলে ধাতুর পরে যে প্রত্যয়গুলো যুক্ত হয়। কিসের পরে? ধাতুর পরে। ধাতুর পরে যে প্রত্যয়গুলো যুক্ত হয় সেগুলো হচ্ছে আমাদের কৃৎপ্রত্যয়। এই কৃৎপ্রত্যয় কি বলছে এখানে? বাংলা কৃৎপ্রত্যয়ের উদাহরণ। প্রথমে আমরা দেখলাম কি কি লাগবে? ধাতু লাগবে। ধাতু বা ক্রিয়ামূল যদি না হয়, তাহলে সেখানে আমাদের কৃৎপ্রত্যয়ের কথাই আসবে না, সেটা কি হবে? তদ্ধিত প্রত্যয়। এই ক্ষেত্রে দেখো তো, ইচ্ছা, ঢাকা, পানি, এগুলোর কি একটাও কি আমাদের ধাতু বা ক্রিয়ামূল? ইচ্ছা না, আমাদের এটা ক্রিয়ামূল না, বা হচ্ছে ধাতু না। ঢাকা এটাও না, পানি, এগুলো সব কিন্তু আমাদের কি নাম শব্দ। তাহলে এই নাম শব্দ বা প্রাতিপাদিকের পরে যদি আমাদের প্রত্যয় যুক্ত হয়, সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে একটাই শুধু আছে, কি আছে? ফলন, ফল যোগ অন, এটা আমাদের কোন কোন প্রত্যয় হবে? বাংলা কৃৎপ্রত্যয়ের উদাহরণ। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা একটু বলো। আমার না চোখের প্রবলেম, দূরের জিনিস দেখতে একটু অসুবিধা হয়, আর আমার ফোনে হচ্ছে তোমাদের মেসেজ আটকায় গেছে, ওই যে অনুকূল, ওই অনুকূলে আটকায় গেছে, আর নড়তেছে না। আচ্ছা, হ্যাঁ, আমার আমার নেটে একটু প্রবলেম হচ্ছে, আসলেই প্রবলেম হচ্ছে, মানে আটকায় যাচ্ছে সব কিছু। আর এইখান থেকে তোমাদের ওইখানে ইয়েটা দেখতে আমার অসুবিধা হচ্ছে একটুখানি। এরপর আসো, সময় কত? অলমোস্ট 1 ঘন্টা। আচ্ছা, তোমরা একটু ওয়েট করো, হ্যাঁ আমি আসতেছি একটুখানি, এই 1 মিনিট। এক মিনিট, হ্যাঁ। কাবু ভাইয়া কি নেই? মানিক ভাইয়া? আচ্ছা, কোনো প্রয়োজন বলতে কি, আমার ক্লাসে প্রায় অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনো 20টা কোয়েশ্চেন বাকি আছে, কি করবো বুঝতেছি না, এই জন্য এটা করাতে এটা করাতে গেলেও তো সময় লাগে। আচ্ছা, আবার চলে আসলাম। তোমরা যাওনি তো তাই না? তোমরা সবাই আসছো তো? তোমরা সবাই আসো না? এই তোমরা কি চলে গেছো? বেয়াদবগুলা, তোমাদেরকে বললাম যে আমি চলে আসতেছি, এখনই কতগুলো জন দেখে গেলাম, এখনই 211 হয়ে গেছে।
তোমরা তো খুবই ফাঁকিবাজ। আমি একটু সময়ের জন্য চলে গেছি, তারপরে তোমরা হচ্ছে নাই হয়ে গেছো। আচ্ছা সানজিদা, তুমি কোথায় বুঝোনি বাবা, আমাকে একটু বলো। তোমরা কোথায় বুঝো নাই আমাকে একটু জানাও, হ্যাঁ? আচ্ছা আসো, তোমরা যদি না বুঝো আমি আবার বুঝাবো, কোথায় বুঝো নাই বলো। আচ্ছা অনেকেই আসো, কেউ কেউ বলতেছো বুঝো নাই, 10-এর অ্যান্সার কি ছিল? 10 10। আচ্ছা আচ্ছা, এইখানে অনির্দিষ্ট দাগাই তো দিছিলাম যে কেউ, আমরা যখন হচ্ছে কোনো সর্বনাম দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝাবো না, বা হচ্ছে একদম স্পেসিফিক করে কাউকে বোঝাচ্ছি না, তখন সেটাকে কি বলা হচ্ছে? অনির্দিষ্ট সর্বনাম। মানে যেই সর্বনাম দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না বা অনির্দিষ্ট করে বোঝাচ্ছে, সেটা দ্বারা হচ্ছে অনির্দিষ্ট সর্বনামকে বোঝায়। হতে পারে, হতে পারে, এটা ইনবক্স চেক করতে আছে। আচ্ছা দেখো, তাহলে অনির্দিষ্ট সর্বনাম। আর কোথাও প্রবলেম আছে? ওকে, আমার তো তার। আচ্ছা আর কোথাও প্রবলেম আছে তোমাদের? তোমরা যারা আসো তারা বের হও না ক্লাস থেকে, 202 জন তোমরা ঠিকঠাক মতো ক্লাসে থাকো। আমরা আজকে ক্লাসটা হচ্ছে সুন্দর মতো শেষ করব। তোমরা কোথায় বুঝতে পারোনি আমাকে জাস্ট এটা বলো। আচ্ছা লাস্ট কোয়েশ্চেনটার ক্ষেত্রে একটু স্পিডে পড়াই দিছি, তাই না? সরি, আসলে টাইম কম বুঝছো, এই জন্য। দেখো কি বলেছিল, বাংলা কৃৎপ্রত্যয়ের উদাহরণ। প্রথমেই আমাদের জানতে হবে কৃৎপ্রত্যয়টা আসলে কি। ধাতু বা ক্রিয়ামূলের সাথে যখন কোনো প্রত্যয় যুক্ত হয় তখন সেটাকে কি বলে? কৃৎপ্রত্যয় বলে। আর নাম শব্দ বা প্রাতিপদিকের পরে যখন কোনো প্রত্যয় যুক্ত হয় তখন সেটাকে কি বলা হয়? তদ্ধিত প্রত্যয়। তো এইখানে দেখো তো, আমাদের যে তিনটা হচ্ছে নিচের তিনটা অপশন দেখো। পানি, এই পানিটা কি শব্দ? নাম শব্দ। ঢাকা নাম শব্দ। ইচ্ছা, এটাও কিন্তু আমাদের নাম শব্দ। তো এই শব্দগুলোর সাথে যখন হচ্ছে আমাদের কোনো প্রত্যয় যুক্ত হয় তখন সেটাকে বলা হয় কি? তদ্ধিত প্রত্যয়। যেমন ঢাকাই, পান্তা, ইচ্ছুক, এগুলো সব কি? তদ্ধিত প্রত্যয়। একমাত্র দেখো ফল, এটা কি শব্দ বলো তো? ধাতু বা ক্রিয়ামূল না? তো ধাতু বা ক্রিয়ামূলের সাথে যখন হচ্ছে আমাদের প্রত্যয় যুক্ত থাকবে তখন সেটাকে কি বলা হচ্ছে? কৃৎপ্রত্যয় বলা হচ্ছে, তাই না? আর এই যে বাংলা কৃৎপ্রত্যয় বলছে না, এই বাংলা কৃৎপ্রত্যয়গুলো হচ্ছে কিছু কিছু বাংলা শব্দ থাকে বা হচ্ছে স্পেসিফিক কিছু তোমাদের প্রত্যয়ই আছে। এই বাংলা কৃৎপ্রত্যয় তোমাদের একটা হচ্ছে ছোট্টখাটো একটা লিস্ট আছে, শুধু তোমাদেরকে ওইগুলোই পড়া লাগবে এবং মুখস্থ টাইপের করে একটু আর কি ইয়ে করা লাগবে। বা যখন আমরা হচ্ছে কৃৎপ্রত্যয় পড়বো তখন আমি ক্লাসিফিকেশন সহ আর হচ্ছে বিস্তারভাবে জানাই দিব যে এটা কেন হলো, এটা কেন এটা হলো, বা এটা কেন এটা হলো, তখন হচ্ছে আমরা আরো বিস্তারিতভাবে জানবো। কিন্তু আপাতত শুধু তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি যে হচ্ছে যদি নাম শব্দ বা প্রাতিপাদিকের সাথে তোমাদের প্রত্যয় যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। কি বলা হয়? তদ্ধিত প্রত্যয়। আর যদি ধাতু বা ক্রিয়ামূলের সাথে প্রত্যয় যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হয় কৃৎপ্রত্যয়। আচ্ছা, আমাদের ডিসেম্বর মাসটা পুরোটাই ফ্রি ক্লাস যাবে। সুব্রত এসটি, আমাদের ডিসেম্বর মাসটা যেটা থাকবে সেটা পুরোটাই ফ্রি ক্লাস যাবে। আর জানুয়ারির শুরুর দিকে বা ডিসেম্বরের শেষের দিক থেকে আমাদের হচ্ছে পেইড ব্যাচে ক্লাস শুরু হবে। এটা নিয়ে হচ্ছে খুব সুন আমরা হচ্ছে একটা লাইভ সেশন নিব আবারও। দেখো আর কোথাও অসুবিধা? আর কোথাও অসুবিধা আছে তোমাদের? যে কোয়েশ্চেনগুলো করছি সেখানে কি তোমাদের আর কোনো প্রবলেম আছে? একটু জানাও, একটু জানাই দাও। এখন ক্লিয়ার হীরা, ক্লিয়ার এখন। আচ্ছা আমাকে আরেকটু জানো, তোমাদের যে কোনো প্রবলেম থাকলে আমাকে আবারও জানাতে পারো, আমি আবারও বুঝাবো, অসুবিধা নাই। 19 নম্বরটা, 19 নম্বরটা কি ছিল? ও আচ্ছা, আমি তোমাদেরকে কি বললাম যে হচ্ছে জটিল বাক্যের ক্ষেত্রে দুইটা অংশ থাকে বা দুইটা ক্রিয়া থাকে। কি থাকবে? দুইটা ক্রিয়া থাকতে হবে। এবং এই দুইটা ক্রিয়ার ক্ষেত্রে একটা আরেকটার উপর নির্ভরশীল হবে। একটা আরেকটার উপর কি হবে? নির্ভরশীল হবে। মানে আমি যদি শুধু বলি আমি বলি এক, এই এই অবধি বললে আমার বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে না, এটার জন্য আমাকে কি করতে হচ্ছে? সে করে আর এক, এটাও বলতে হচ্ছে। তার মানে দুইটা ক্রিয়া থাকবে এবং দুইটা ক্রিয়ার অংশটাই হচ্ছে একটা আরেকটার উপর নির্ভর করবে। সেই ক্ষেত্রে সেটাকে কি বলা হচ্ছে? জটিল বাক্য। কি বলা হচ্ছে? জটিল বাক্য। ক্লিয়ার? আর কোনো প্রবলেম? আর কোনো প্রবলেম আছে তোমাদের? আমাকে জানাও। এবার মনে হয় আসতেছে। হ্যাঁ আবিদ, তোমারটা বলে দিছি ভাইয়া। আর কোনো প্রবলেম আছে তোমাদের?
আচ্ছা, এরপর আসো। হ্যাঁ, এখন আসো, আমাদের হচ্ছে এখনকার যে হচ্ছে প্রশ্ন ব্যাংকটা আমরা সলভ করবো সেটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। এই প্রশ্ন ব্যাংকটা হচ্ছে আমরা এখন সলভ করবো, মানে কিছু প্রশ্ন আছে বিগত বছরের, এই প্রশ্নগুলো এখন আমরা সলভ করবো, তোমরা শেষ অবধি থাকবা, ঠিক আছে? এরপর আসো, আমাদের ইউটিউব চ্যানেলটার কথা আবারও বলে নিই, যে যারা হচ্ছে তোমরা ক্লাসটা, আমার ক্লাসটা হচ্ছে হয়তো কথা একটু স্পিড হয়ে গেছে বা কোনো একটা জায়গা যদি বুঝতে না পারো, সেটা আবার সম্পূর্ণটা করার জন্য, এক সেকেন্ড, হ্যাঁ, হ্যালো, না না আমি ক্লাসে এখন, আচ্ছা এক সেকেন্ড আমি, আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, ওকে ওকে। আচ্ছা, তোমাদের ক্লাসটা না আমাকে আনফরচুনেটলি আর ফরচুনেটলি এইখানেই শেষ করতে হচ্ছে। বাকি যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা নেক্সট কালকে অথবা পরশু দিন যে কোনো একটা টাইমে বাকি অংশটুকু, মানে ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি যে প্রশ্নটুকু আছে এটা হচ্ছে আমরা কালকে বা পরশুর মধ্যে সলভ করে ফেলবো। একটু তাড়াতাড়ি থাকার কারণে বা তোমাদের ক্লাসের ডিউরেশনটা একটু বেশি হওয়ার কারণে আমার আজকের ক্লাসটা এখানে এন্ড করার লাগতেছে। আমি আশা করি যে তোমরা যারা ক্লাসের শুরু থেকে শেষ অবধি ছিল, প্রত্যেকটা ক্লাসে মানে প্রত্যেকটা প্রশ্নের বা প্রত্যেকটা যে ইয়ে ছিল তোমরা হচ্ছে এক্সপ্লেনেশনগুলো বুঝতে পেরেছো, মানে যে ব্যাখ্যাগুলো দিয়েছি বা প্রশ্নগুলো তোমাদের সলভ করতে খুব একটা অসুবিধা হয়নি। এখন তোমরা আমাকে জানাও, মানে তোমাদের যতটুকু পড়ালাম এই পড়ানোর মধ্যে কোনো রকম কোনো প্রশ্ন আছে কিনা, বা হচ্ছে কোনো রকম তোমরা নেক্সট কোয়েশ্চেন অ্যান্সার করতেছো? আচ্ছা শোনো, আমরা নেক্সট কোয়েশ্চেনগুলো হচ্ছে কালকে বা পরশুদিন সলভ করব। আপাতত আমাকে জানাও যে যতটুকু তোমাদেরকে পড়ানো হলো এই অংশটুকুর মধ্যে তোমাদের কারো কোনো অসুবিধা আছে কিনা, বা হচ্ছে বাংলা নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন আছে কিনা নার্সিং এর ক্ষেত্রে। হ্যাঁ, কালকে এক্সাম হবে উর্মি, কালকে এক্সাম হবে আর তোমরা সবাই এক্সামে অ্যাটেন্ড করবা। যারা হচ্ছে তোমরা ক্লাস করতেছো কিন্তু এক্সামে অ্যাটেন্ড করো না, এই ক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক বড় একটা ভুল হয়ে যায় জানো। তোমরা হচ্ছে যখন প্রশ্ন পড়তেছো বা প্রশ্ন ব্যাংক সলভ করতেছো, এর পাশাপাশি তুমি যদি নিজে থেকে আরেকটা এক্সাম অ্যাটেন্ড করো, তাহলে তুমি কতটুকু নিতে পারলা বা কতটুকু তুমি পড়তে পারলা সেটা কিন্তু একটা মানে জাস্টিফাই করতে পারতেছো। তুমি তুমি নিজেকে হচ্ছে ইয়ে করতে পারতেছো, মানে এক্সাম নেওয়ার মাধ্যমে তুমি নিজেকেই বুঝতে পারতেছো যে কতটুকু পড়লা বা কতটুকু বুঝলা। তো জিনিসটা কি ভালো না? তো তোমরা যারা হচ্ছে আজকে ক্লাসটা একদম শুরু থেকে শেষ অবধি করেছো তারা কালকের এক্সামগুলোতে অ্যাটেন্ড করবা। আচ্ছা, মন বলছে যে কালকে সকালে ক্লাস করাবো। হুম হুম, ঠিক বলছো মন, তুমি ঠিক বলছো। আমরা হচ্ছে রাতের মধ্যে তোমাদেরকে জানাই দিব যে কালকে ক্লাসটা কখন নিব। হ্যাঁ, সকালবেলা ক্লাসটা নেওয়া হবে আর তোমরা সন্ধ্যার দিকে এক্সাম দিয়ে দিবা, ঠিক আছে? দেখাই যাবে। আচ্ছা, এক্সেপশনাল শিরিন, থ্যাংক ইউ। তুমি জানো তুমি আমার মিতা, আমার নামও শিরিন। হ্যাঁ, আজকে টপিকুলারই উপর এক্সাম হবে উর্মি। আর কোনো প্রশ্ন, আর কোনো প্রশ্ন থাকলে করো, আমি অ্যান্সার দিচ্ছি। আর তোমরা ক্লাসটা ঠিকমতো এনজয় করেছো, মানে বুঝতে পেরেছো তো নাকি? আমাকে এটা বলো তো যে তোমরা ঠিকঠাক মতো বুঝতে পেরেছো কিনা। আমার কথা কি একটু বেশি অগোছালো বা হচ্ছে বুঝতে অসুবিধা হয়েছে তোমাদের? গুড নাইট সাদিয়া। সাদিয়া, আচ্ছা ক্লিয়ার, সবাই ক্লিয়ার। তো আজকের ক্লাসটা আমাদের এই অবধি, কিন্তু কালকে হচ্ছে সকালবেলা আমাদের ক্লাসটা হচ্ছে বাকি যে অংশটুকু রয়ে গেছে বা কোনো না কোনো কারণে আমার হচ্ছে ক্লাসটা একটু পোস্টপোন করা লাগলো। তো কালকে সকালবেলা তোমরা সবাই ঠিক টাইমে, আমি জানাই দেবো অবশ্যই রাতে, তোমরা ক্লাসে ঠিক টাইমে অ্যাটেন্ড করবা। আলাদা আলাদা দেওয়া লাগবে না, আজকের নোটটা তোমরা করে ফেলো আর আমি কালকে সকালে হচ্ছে 7টা 8টার মধ্যে, তোমরা তো মোটামুটি এখন সবাই ফ্রি, তোমাদের তো তেমন কোনো কাজ নেই। তোমরা যদি হচ্ছে 8টা বা 9টার দিকে যদি তোমাদের ক্লাস নিয়ে নেই, তাহলে হচ্ছে তোমরা একদম 9টার পরে নোটটা হচ্ছে গ্রুপে পোস্ট করে দিবা আর এক্সাম সন্ধ্যার দিকে দিবা, তাহলে কোনো প্রবলেম হবে না আশা করি। আচ্ছা, আমার খুবই ভালো লাগতেছে যে তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। আর আর কোনো সমস্যা বলো, আর কোনো সমস্যা আছে তোমাদের? ওকে,
সবাই বুঝতে পারছে আর ক্লাসে কতগুলো মেয়ে, বাহ। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমাদের এই অবধিই শেষ হয়ে যাবে। আর তোমরা হচ্ছে সবাই ভালো থাকবা, পড়াশোনার সাথে থাকবা, আমার সাথে থাকবা, কালকে ক্লাসে অ্যাটেন্ড করবা। আর মাস্ট বি ক্লাসে অ্যাটেন্ড করার পরে এক্সাম দিতে ভুলবা না। আর হচ্ছে তোমরা যে হচ্ছে রেগুলার ক্লাসগুলো করতেছো তাদের জন্য হচ্ছে এই জিনিসটা একটা প্লাস পয়েন্ট। তোমরা হচ্ছে অনেকেই ভাবতেছো যে মানে দেখো ক্লাসের শুরুতে কিন্তু অনেকজন ছিল, এখন অনেকেই নেই। এরা যারা হচ্ছে ক্লাসে শুরুতে থাকে শেষের দিকে থাকে না, তাদের ক্ষেত্রে হয় কি যে এরা কনসিস্টেন্সি মেনটেন করতে পারে না। বাট যারা শুরুতে ছিল এখনো আসো, তারা দেখবে যে হচ্ছে ইনশাল্লাহ ভালো কিছু করবা, অনেক ভালো কিছু করবা। নার্সিং এর চান্স পাওয়া আহামরি কিছু কঠিন না। আর তোমাদের বাংলার ক্ষেত্রে যে 20 মার্কের কোয়েশ্চেনগুলো থাকে, প্রত্যেকটা কোয়েশ্চেনে অনেক অনেক ইজি হয়। আর কিছু স্পেসিফিক টপিক, যেমন ধরো হচ্ছে তোমার বিরোচন অংশটা, বারবার বললাম তোমাদের বিরোচন অংশ, তারপর হচ্ছে কবি আর লেখকদের ছদ্মনাম, এই যে এই টপিকগুলো থেকে শব্দভাণ্ডার, এই টপিকগুলো থেকে বারবারই কোয়েশ্চেন দিয়ে দেয়। আর কিছু দুই একটা টপিক যেগুলো হচ্ছে একটু কঠিন, যেমন হচ্ছে প্রকৃতি প্রত্যয়। একটু কঠিন বলতে কি তেমন কঠিন না, পড়লেই কঠিন না, বাট না পড়লে কঠিন হয়ে যায়। তো প্রকৃতি প্রত্যয়, তারপর সমাসের ক্ষেত্রে যেটা আছে সমাস, সমাসের ক্ষেত্রে একটাতেই প্রবলেম হয়, সেটা হচ্ছে কি বলে বহুব্রী সমাস। বহুব্রী সমাস আর হচ্ছে বাকি যে টপিকগুলো আছে মোটামুটি কঠিন। এই জিনিসগুলো যদি তোমরা একটু ভালো করে পড়ো, তাহলে নার্সিং এর ক্ষেত্রে বাংলায় আটকানো ইম্পসিবল। মানে তুমি বাংলায় আটকাবেই না, যেখানেই আটকাও বাংলায় আটকাবে না। আর বাংলায় যদি না আটকাও তাহলে হচ্ছে তোমাদের অনেকগুলো টাইম সেভ হবে। বুঝতে পারছো? আচ্ছা, ভালো থাকো সবাই। আজকের ক্লাস এই অবধি। আর পড়াশোনা ঠিক মতো করো। কালকে সকাল 9টার দিকে বা হচ্ছে 8টার দিকে তোমাদের বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকুর ক্লাস দিতে পারি আমি। তো ততক্ষণ অবধি ভালো থাকো, পড়াশোনা করো। আল্লাহ হাফেজ। হচ্ছে না কেন? হচ্ছে না কেন ভাইয়া? লাইটটা একটু অফ করে দিন। এতক্ষণ ধরে আমার